এইবার আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এই প্রথম অধ্যায়ের কোষ ঝিল্লি। আচ্ছা, তো কোষ ঝিল্লির এখানে বিভিন্ন ধরনের মডেল আছে। তো এই মডেলগুলো আমরা পড়ব। তার আগে যে কথাটা আমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোষ ঝিল্লির সর্বাপেক্ষা যে গ্রহণীয় মডেল সেটার নাম কি। কোষ ঝিল্লির সবচেয়ে গ্রহণীয় মডেলটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এটা নিয়ে আমাদের পড়তে হবে। তার আগে ছোট্ট কিছু কথা বলে নিই, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ধরে নাও এটা হচ্ছে একটা কোষ ঝিল্লি। যদি প্রাণী কোষ হয় সেক্ষেত্রে দেখবা যে প্রাণী কোষের কোষ ঝিল্লির উপরের দিকে এই যে এরকম এরকম ভাঁজ থাকে। এই ভাঁজগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। কি বলা হয়? এগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। প্রাণী কোষে এটা দেখা যায় মাইক্রোভিলাই। আর উদ্ভিদ কোষে তো কোষ প্রাচীর আছে, উদ্ভিদ কোষে এরকম মাইক্রোভিলাই এটা দেখা যায় না। ঠিক আছে, তো এ হচ্ছে মাইক্রোভিলাই, এটা হচ্ছে কোষ ঝিল্লি। ধরে নাও প্রাণী কোষের কোষ ঝিল্লি। এখন ভেতরে এখানে কি আছে বলতো? এই জায়গাগুলোতে সাইটোপ্লাজম আছে বা প্রোটোপ্লাজম আছে, আমি যেটাই বলি এটা হচ্ছে সাইটোপ্লাজম। তো কোষ ঝিল্লির এই ভেতরে কি ঢুকতে চায় বলতো? পানি ঢুকতে চায়, তাই না? পানি প্রবেশ করাইতে হবে, কারণ কি আমাদের কোষের জন্য পানি দরকার। আরো কি দরকার? বাইর থেকে ভেতরের দিকে যাইতে চায় হচ্ছে লিপিড। লিপিড যাওয়া লাগে, তাই কিনা? যাওয়া লাগে হচ্ছে প্রোটিন। প্রোটিন যাইতে হয়, তাহলে ভেতরের দিকে যাবে প্রোটিন। আরো কি যাওয়া লাগবে ভাইয়া বলতো? কার্বোহাইড্রেট যাওয়া লাগবে না? কি যাওয়া লাগবে ভাইয়া? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট এই জিনিসগুলা যাইতে হবে কিনা আমাদের জীবন ধারণের জন্য? এই উপাদানগুলো প্রয়োজন আছে কিনা? আরো উপাদান, বিভিন্ন খনিজ লবণ যাওয়া লাগবে, ভিটামিন, হরমোন, এই জিনিসগুলা কি প্রবেশ করতে হবে না? করতে হবে তো, তাই তো? এনজাইম প্রবেশ করতে হবে। এখন এই কোষ ঝিল্লির যে আবরণটা, এটা সবাইকে প্রবেশ করতে দেয় না। যে জিনিসগুলা, যে উপাদানগুলো আমাদের কোষের জন্য দরকার সেগুলাকে প্রবেশ করতে দিচ্ছে, এগুলাকে প্রবেশ করতে দিচ্ছে। আবার যে উপাদানগুলা কোষের দরকার হবে না সেগুলাকে কিন্তু এই কোষ ঝিল্লি সেগুলাকে প্রবেশ করতে দিবে না। কোষ প্রাচীর সবাইকে প্রবেশ করতে দিতে পারে, কারণ ওখানে ছিদ্র আছে। কিন্তু এটা তো ছিদ্র না, এটা এই পর্দাটাকে বলা হয় অর্ধভেদ্য পর্দা। তাহলে কোষ ঝিল্লির যে আবরণ সেটা হচ্ছে অর্ধভেদ্য। কি বলা হয়? অর্ধভেদ্য পর্দা। এই কথাটা ভাইয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে যেহেতু অর্ধবেদ্য, ছিদ্র নাই, ছিদ্র থাকলে কি হইতো? ছিদ্র থাকলে আমাদের আর কোনো ঝামেলা নাই, এই ছিদ্র দিয়ে যা প্রবেশ করার প্রবেশ করে নিল, শেষ। কিন্তু যেহেতু ছিদ্রটা নাই, তাহলে কিভাবে প্রবেশ করতেছে বলতো? একটু যদি তোমাদেরকে একটু ধারণা দিই, ধরে নাও এইটা হচ্ছে একটা কোষ ঝিল্লি, এটা হচ্ছে একটা কোষ ঝিল্লি। ঠিক আছে, এবং কোষ ঝিল্লির এটা হচ্ছে কোষের ভেতরের দিক, এটা হচ্ছে ভেতরের দিক, ভেতরের দিক। তো একটা লিপিড কোষের ভেতরে প্রবেশ করতে চায়, এটা হচ্ছে একটা লিপিড। লিপিড কি করতে চায় ভাই বলতো? কোষের ভেতরে প্রবেশ করতে চায়। এখন যেহেতু পর্দাটা অর্ধবেদ্য, তার মানে কি সবাইকে তো আর প্রবেশ করতে দিবে না, কিছু উপাদানকে দিবে। এখন লিপিডকে কি দিবে? লিপিডকে প্রবেশ করতে দেয়। তো বলো তো ভাইয়া, লিপিডকে প্রবেশ করানোর জন্য এই কোষ ঝিল্লিতে কি টাইপের উপাদান থাকা লাগবে? একটু চিন্তা করো তো, যারা কেমিস্ট্রি ভালো পারো তারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এই লিপিডকে প্রবেশ করানোর জন্য কোষ ঝিল্লিতে কি থাকা লাগবে? তোমরা একটা কথা পড়ছো না, ক্লাস 9-10-এও তো পড়ছো, যে লাইক ডিজলভস লাইক। হ্যাঁ, মানে কি? যে যেমন সে তেমন দ্রবণেই দ্রবীভূত হয়, অর্থাৎ পোলারে দ্রবীভূত হয়, নন পোলার দ্রবণ নন পোলারে দ্রবীভূত হয়। তাহলে লিপিড তো পানিতে দ্রবীভূত হয় না, রাইট? লিপিড কোথায় দ্রবীভূত হবে? লিপিডেই দ্রবীভূত হবে। ঠিক আছে, লিপিডেই দ্রবীভূত হবে, খুবই সিম্পল, বোঝাই যাচ্ছে। তাহলে আমরা যদি কোষ ঝিল্লির মধ্যে লিপিড রাখি, এই কোষ ঝিল্লির মধ্যে এই জায়গাগুলোতে লিপিড রাখি, দেখো তো যেহেতু লিপিড আছে, চাইলেই কি এই লিপিডে দ্রবীভূত হয়ে ভেতরের দিকে চলে আসতে পারবে না? পারবে। তাহলে লিপিড প্রবেশ করানোর জন্য এই জায়গাগুলোতে লিপিড রাখা লাগবে, তাই না? বা নন পোলার যে দ্রবণগুলো সেটা রাখতে হবে, নন পোলার কোনো কিছু একটা রাখতে হবে, তাহলে নন পোলার হচ্ছে লিপিড। আবার ধরে নাও যে পানি প্রবেশ করাতে চাচ্ছি, এখন এইখানে তো আর ছিদ্র নাই যে পানিটা ঠাস করে সেই ছিদ্র পথে চলে যাবে। ঠিক আছে, কিন্তু এইখানে যে জিনিসটা আছে, এখানে পানি যেহেতু পোলার পোলার ঠিক আছে, তো লিপিডটা তো তার পোলার না, তার মানে কি পানিটা সহজেই দিক দিয়ে যেতে পারবে না।
তো পানিটা প্রবেশ করার জন্য বা বিভিন্ন ধরনের যে আয়ন আছে, পোলার যে জিনিসগুলো আয়ন আছে, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, এই আয়নগুলো প্রবেশ করানোর জন্য এই জায়গাতে একটা পোলার রাখতে হবে, পোলার জাতীয় কোনো উপাদান রাখতে হবে, তাই কিনা? তো এখানে একটা পাইপ থাকে, সেটা পাইপটা হচ্ছে প্রোটিনের তৈরি, তো প্রোটিন তো পোলার, তাই না? সো এই পাইপ দিয়ে বা প্রোটিন দিয়ে ঠাস করে এর ভেতরে এই উপাদানগুলো নিয়ে চলে আসা যাবে। বুঝতে পারতেছো বিষয়টা? তো এত কিছু যদি নাও বুঝে থাকো, বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলে কোনো প্যারা নাই, ঠিক আছে? কারণ এগুলো তোমার লাগবে না, আমি জাস্ট একটু বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতেছি, যেটা লাগবে একটু পর থেকে আমি শুরু করব, ঠিক আছে? তাহলে এই হচ্ছে, তাহলে বুঝতেই পারলা যে এই জায়গাগুলোতে লিপিড থাকা লাগবে, প্রোটিন থাকা লাগবে, আরও কিছু উপাদান থাকবে। কোষঝিল্লির, এটা যদি কোষঝিল্লি হয়, কোষঝিল্লির এই জায়গাগুলোতে কি থাকা লাগবে? লিপিড থাকতে হবে, প্রোটিন থাকতে হবে, আরও কিছু উপাদান থাকা লাগবে। আচ্ছা, এখন ধরে নাও এটা হচ্ছে কোষঝিল্লি। কোষঝিল্লি, তো কোষঝিল্লির এই জায়গাটা আমি যদি একটু জুম করে দেখি, বা আমি যদি এই জায়গাটাও একটু জুম করে দেখি, তাহলে দেখতে কেমন লাগবে সেটা একটু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? এখানে দুইটা লেয়ার আছে, দুইটা লেয়ারের মাঝখানে আছে ফসফোলিপিড। এটা এখানে দেখাইছি না যে লিপিড থাকে মাঝখানে, এই লিপিডটা যেন তেন লিপিড না, এই লিপিডটাকে বলা হয় ফসফোলিপিড। কি বলা হয় ভাইয়া? ফসফোলিপিড। কি লিপিড? ফসফোলিপিড। তো ফসফোলিপিড সম্পর্কে একটু কথা বলে নি ফার্স্টে, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ফসফোলিপিড, তো লিপিড মানে কি সেটা আশা করি তোমরা জানো, 9-10-এও পড়ছো, তোমরা কেমিস্ট্রিতেও পড়ছো। লিপিড মানে কি ভাইয়া বলো তো? লিপিড মানে হচ্ছে এই লিপিডের ভেতরে যে উপাদানটা থাকে বা যে উপাদান দ্বারা লিপিড গঠিত সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। কি থাকে ভাইয়া? এখানে থাকে হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ঠিক আছে, কিন্তু এটা যেহেতু ফসফোলিপিড, এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের সাথে এক্সট্রা কি থাকবে বলো তো? ফসফেট থাকবে, তাই না? তাহলে ফসফেট মানে কি? PO4 3- থাকা লাগবে। তাহলে এ আর কি, ফসফোলিপিড মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল তো থাকবেই, তার পাশাপাশি থাকবে ফসফেট, তাই কি না? এখন এই ফসফোলিপিডটা দেখতে কেমন সেটা একটু দেখাই। ফসফোলিপিডটা হচ্ছে এই যে, এটা হচ্ছে মাথা, হ্যাঁ, এটা হচ্ছে মাথা, তারপরে এটা হচ্ছে বডি, এবং বডি থেকে এখানে হচ্ছে লেজ আছে, তাই তো? তাহলে মাথা, ফসফোলিপিড, সরি বডি আর লেজ। তো এই মাথাটাই যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এখানে থাকে ফসফেট। কি থাকে ভাই বলো তো? ফসফেট। এই যে PO4 থাকে, PO4 3- যেটা। ফ্যাটি অ্যাসিড কোথায় থাকে? ফ্যাটি অ্যাসিড থাকে এই যে এই জায়গাটাতে, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এবং এটা হচ্ছে গ্লিসারল। এটা কি ভাইয়া? এটা হচ্ছে গ্লিসারল। তাহলে এই হচ্ছে ফসফোলিপিডের গঠন। এখন ফসফোলিপিড কয় ধরনের আছে জানো? ফসফোলিপিড হচ্ছে 5 ধরনের ফসফোলিপিড পাওয়া যায়, ঠিক আছে? এখন এই 5 ধরনের ফসফোলিপিডের মধ্যে একটা নাম হচ্ছে লেসিথিন। কোষঝিল্লিতে পাওয়া যায় ওই লেসিটিনটা, ঠিক আছে? তাহলে ফসফোলিপিড 5 ধরনের, কিন্তু এর মধ্যে লেসিথিন যে ফসফোলিপিড সেটা কোষঝিল্লিতে পাওয়া যায়। তাহলে 5 ধরনের ফসফোলিপিডের মধ্যে এটা পরীক্ষায় আসতে পারে, লিপিডের মধ্যে কোনটা কোষঝিল্লিতে পাওয়া যায়? লিপিডের মধ্যে কোষঝিল্লিতে পাওয়া যায়, কোষঝিল্লিতে পাওয়া যায় লেসিথিন। এই কথাটা ভাইয়া মাথায় রাখো, লেসিথিন নামক ফসফোলিপিডটা পাওয়া যায়। তো এখানে ভাইয়া যে ফসফোলিপিড যেটা দেখতে পাচ্ছ, এখানে এই যে ফসফেট, এটা তো মাথা, তাই না? তো আমি যদি এটা একটু বাইরে লিখি, ফসফেট এই অংশটা, ঠিক আছে? এটা কি ভাইয়া? এটা হচ্ছে ফসফেট, রাইট? তো এটা দেখো তো, এটা হচ্ছে মাথা না? এটা তো মাথা।
তাই না? তাহলে ফসফেট এটা কিন্তু মাথা হিসেবে কাজ করে। এবং এই মাথায় এই ফসফেটটা এটা পানি গ্রহণ করতে পারে নিজের মধ্যে বা পানিকে আকর্ষণ করতে পারে। তাই এটাকে আমরা বলতে পারি পানি আকর্ষী। কি বলতে পারি ভাইয়া? এটাকে আমরা বলতে পারি হাইড্রোফিলিক। হাইড্রো হাইড্রোফিলিক ফিলিক বা পানি আকর্ষী আমি বলতে পারি। পানি আকর্ষী আকর্ষী। এবং এইটা এইটা তুমি দেখবা যখন আমি চিত্রটা আঁকাবো তখন দেখবা যে এটা দুই পাশে থাকে, দুই প্রান্তের দিকে থাকে। ঠিক আছে? এটা দুই প্রান্তে থাকে। এরপরে গ্লিসারলের বডি থাকে আর টেইল বা লেজ, এই যে ফ্যাটি অ্যাসিডের কি থাকে ভাই বলো তো? টেইল থাকে, তাই না? ফ্যাটি অ্যাসিডের থাকে হচ্ছে টেইল। তাহলে এটা হচ্ছে টেইল, ফ্যাটি অ্যাসিডের টেইল। এখন এই টেইল এটাও আবার হাইড্রোফিলিক না, হাইড্রোফোবিক, পানি বিকর্ষী। ঠিক আছে? সো এটা হচ্ছে পানি বিকর্ষী। পানি বিকর্ষী এই কথাটা ভাই মাথায় রেখো। ঠিক আছে? বা হাইড্রোফোবিক। এবং এটা কোথায় থাকে? এটা পাশাপাশি থাকে। চিত্রটা আঁকাইলে তখনই দেখতে পাবা। এটা কোথায় থাকে ভাইয়া? এটা থাকে পাশাপাশি। পাশাপাশি। ওকে। তো আমাদের যখন চিত্রটা আঁকাবো, চিত্র আঁকানোর সময় সহজ করার জন্য এই যে মাঝখানে যে গ্লিসারলটা এটা আঁকানোর প্রয়োজন হয় না। আমরা যখন চিত্রটা আঁকাবো তখন দেখবা যে আমরা জাস্ট হচ্ছে এই যে ফসফেটটা আঁকাচ্ছি এবং এর সাথে যে লেজটা আছে এই লেজটা আঁকাচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা ফ্যাটি যখন ফসফোলিপিডটা আঁকাবো, ফসফোলিপিডের চিত্রটা এইভাবে না আঁকায় মাঝখানের এই অংশটা বাদ দিয়ে জাস্ট এতটুকু আঁকাবো। ঠিক আছে? কিউট না চিত্রটা? ওকে। তো একটু পরে আমরা এই চিত্রটা দিয়ে একটা চিত্র আঁকাবো, মানে ফসফোলিপিড দ্বারা। এখন আসো আমাদের মেন পড়াতে চলে আসি। 3টা ফ মনে রাখো। ফ, আমার সাথে বলো, ফ ফ ফ। আরো একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে 3টা স। স স স। তো ফ দ্বারা যে কথাগুলো মনে রাখবা, ফতে ফ্লুইড মোজাইক মডেল। ফতে কি ভাইয়া? ফ্লুইড মোজাইক মডেল। মোজাইক মডেল। আচ্ছা, ফতে এই ফ্লুইড মোজাইক মডেলে কি আছে? ফসফোলিপিড আছে। তাহলে পরের ফতে মনে রাখো ফসফোলিপিড দ্বারা গঠিত। ফসফোলিপিড আছে এখানে, তাই না? আমরা পড়েছি। ওকে, পরের ফতে যে কথাটা মাথায় রাখবো সেটা হচ্ছে, পরের ফতে হচ্ছে এখানে ফ্লুইড মোজাইক মডেলে একটা মুভমেন্ট দেখা যায়, একটা চলন দেখা যায়, যেটাকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। কি বলা হয়? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, রাইট? ওকে। তাহলে ফ দ্বারা আমরা 3টা কথা মনে রাখছি, স দ্বারা আমরা 3টা কথা মনে রাখবো। এই ফ্লুইড মোজাইক মডেল, স থেকে মনে রাখো এটা হচ্ছে সবচেয়ে গ্রহণীয় মতবাদ। অনেকগুলাই তো মতবাদ আছে, একটু পর দেখবো আমরা। এটা হচ্ছে সবচেয়ে গ্রহণীয় মতবাদ। সবচেয়ে গ্রহণীয় মতবাদ। পরের সাথে মনে রাখো সিঙ্গার ও নিকলসন। এই ফ্লুইড মোজাইক মডেলের আবিষ্কারকের নাম হচ্ছে সিঙ্গার ও নিকলসন। সিঙ্গার ও নিকলসন। এবং পরের সাথে মনে রাখো স্বাধীনতার 1 বছর পর, তার মানে কি 1972 সাল। ঠিক আছে? স্বাধীনতা তো 2024 সালে হয়েছিল, এই সালটা কিন্তু না। 1971 সালের যে স্বাধীনতা তার 1 বছর পর 1972 সালে সিঙ্গার ও নিকলসন এই সবচেয়ে গ্রহণীয় মতবাদ যেটা ফ্লুইড মোজাইক মডেল এটা আবিষ্কার করেন স্বাধীনতার 1 বছর পর। ঠিক আছে? তাহলে এই কয়টা কথা খুব ভালো করে মাথায় রাখো ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে। তো এবার আমরা যা পড়বো সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এবার আমরা যে মডেলটা পড়বো সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। আমাদের চিত্র আঁকাইতে হবে। তো একটু আগে আমি দেখাইছি না যে আমি যদি এইটা একটা কোষঝিল্লির এই অংশটা যদি একটু জুম করে দেখি, জুম করে দেখলে আমরা কি দেখতে পাবো সেটাই আমরা এবার দেখব। ঠিক আছে? জুম করে দেখলে আমরা যে জিনিসটা দেখতে পাবো, আমরা অনেক অনেক ফসফোলিপিড দেখতে পাবো। কি দেখতে পাবো? অনেক অনেক ফসফোলিপিড দেখতে পাবো। তাহলে আমি ফসফোলিপিডগুলো একটু আঁকাই। হ্যাঁ, এই যে এ হচ্ছে ফসফোলিপিড। তাহলে অনেক অনেক ফসফোলিপিড দেখতে পাবো আমরা। এই যেগুলো হচ্ছে ফসফোলিপিড। এখন ফসফোলিপিড না একটা লেয়ারে থাকে না, শুধুমাত্র এইভাবে থাকে না, ফসফোলিপিড নিচের দিকেও থাকে। তাহলে এই যে ফসফোলিপিড,
এরকম ফসফোলিপিড আমি আঁকাইলাম। এই ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে আবার যে জিনিসটা থাকে সেটা হচ্ছে বিভিন্ন রকমের প্রোটিন থাকে। কি থাকে ভাইয়া বলতো? বিভিন্ন রকমের প্রোটিন থাকে। তাহলে প্রোটিনটা আঁকাই। এই যে এটা হচ্ছে এটা একটা ধরে নাও, এটা হচ্ছে একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, আবারও ফসফোলিপিড আছে প্রোটিনের পরে, আবারও ফসফোলিপিড। এই ফসফোলিপিডই 75% এই গঠনের। এখানে আবারও ফসফোলিপিড, এখানে তুমি আরেকটা প্রোটিন দিতে পারো। আচ্ছা, এটা বেশি নিচে হয়ে যাচ্ছে, এই বরাবর লিখি। এখানে আরো একটা আমি প্রোটিন দিতে পারি, ঠিক আছে? ধরে নাও এই প্রোটিনটা এইভাবে আছে, এটা একটা প্রোটিন, ঠিক আছে? আর একটা প্রোটিন এখানে দিই, এই প্রোটিনটা ধরে নাও যে এই যে ওপরের দিকে আছে। তো প্রোটিন 3 রকমের দেখা যায়। কোনো প্রোটিন হচ্ছে এইভাবে পুরাটা জুড়ে থাকে, কোনো প্রোটিন হচ্ছে এই যে লিপিডের সাথে বা ফসফোলিপিডের সাথে সংযুক্ত অবস্থায় থাকে, আর কোনোটা হচ্ছে পুরাপুরি না, কিছুটা। ঠিক আছে? তো প্রোটিনের নামগুলোও আছে, আমরা একটু পরে দেখব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখানে আরো ফসফোলিপিড দিবা, এই পাশেও ফসফোলিপিড দাও আরো। এই ফসফোলিপিডগুলোর ফাঁকে ফাঁকে আবার থাকে কোলেস্টেরল। কি থাকে ভাইয়া? কোলেস্টেরল। সো এই যে ফসফোলিপিডের ফাঁকে এই জায়গাতে আবার আছে হচ্ছে এই যে কোলেস্টেরল। ঠিক আছে? এটা হচ্ছে একটা কোলেস্টেরল। ঠিক আছে? তাহলে এই যে গঠনটা প্রায় শেষ। এই হচ্ছে কোষঝিল্লির গঠন। দেখো কত সুন্দর না? সুন্দর। তাহলে যেহেতু এখানে ফসফোলিপিডের 2টা লেয়ার আছে, ফসফোলিপিডের কয়টা লেয়ার ভাইয়া? 2টা লেয়ার। এটাকে আমরা বলতে পারি ক নাম্বার যে জিনিসটা থাকে ফসফোলিপিড এই ফ্লুইড মোজাইক মডেলে, সেটা হচ্ছে ফসফোলিপিডের বাই লেয়ার থাকে। ঠিক আছে? তাহলে কি থাকে? ফসফোলিপিডের লিপিড বাই লেয়ার আছে। ঠিক আছে? ফসফোলিপিড বাই লেয়ার। দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, যেগুলো হচ্ছে প্রোটিন। এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলো হচ্ছে ভাইয়া প্রোটিন, তাই কিনা? এগুলো হচ্ছে প্রোটিন। এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কোলেস্টেরল, এটা নাম হচ্ছে কোলেস্টেরল। তাহলে দেখো হয়ে গেল, শেষ। তবে লাস্ট আরেকটা জিনিস আমাদের আগাইতে হবে। এখানে কিছু কার্বোহাইড্রেট থাকে। দেখো আমাদের কিন্তু লিপিড হয়েছে, প্রোটিন হয়েছে, কার্বোহাইড্রেট আরও একটা খাবার আছে না, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কিন্তু এখনো হয় নাই। তাহলে কার্বোহাইড্রেটটা আমরা একটু আঁকানোর চেষ্টা করি। সো এবার আমরা যেটা আঁকাবো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট এই যে এইখানে এই লাল কালার দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। এই যে এটাও কার্বোহাইড্রেট। এখন কার্বোহাইড্রেট নরমালি কি হয় বলো তো ভাইয়া? কার্বোহাইড্রেট নরমালি গ্লুকোজ হয়। গ্লুকোজকে আমরা নরমালি কার্বোহাইড্রেট বলতে পারি, তাই কি না? তাহলে এইগুলা হচ্ছে গ্লুকোজ, এগুলো হচ্ছে গ্লুকোজ বা গ্লাইকো নামেও আমি ডাকতে পারি। এটা হচ্ছে গ্লাইকো। এখন এই গ্লাইকোটা বা এই কার্বোহাইড্রেটটা কার সাথে যুক্ত আছে? লিপিডের সাথে যুক্ত আছে। তাহলে এটাকে, এই লিপিডটাকে আমি বলতে পারি আদর করে, এটার নাম হচ্ছে গ্লাইকোলিপিড। কি বলতে পারি? এটাকে আমি বলবো গ্লাইকোলিপিড, তাই না? আবার এটাও তো গ্লাইকো। এই গ্লাইকোটা কার সাথে যুক্ত আছে? প্রোটিনের সাথে। তাহলে এটাকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন। কি বলবো ভাইয়া? বলবো হচ্ছে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। তো এই গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনকে আদর করে আরো একটা নামে আমি ডাকতে পারি, এদেরকে আমরা বলতে পারি গ্লাইকোক্যালিক্স। দুইটাকে একত্রে আমরা আদর করে যে নামে ডাকবো সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে? তো এই হচ্ছে ভাইয়া একটা ফসফোলিপিডের গঠন। এটা হচ্ছে ফসফোলিপিড। ঠিক আছে? সরি, ফসফোলিপিড বলতেছি, কোষঝিল্লির গঠন। কোষঝিল্লি এইভাবে গঠিত হয়। এবং এই গ্লাইকোক্যালিক্সটা দেখো, এটা হচ্ছে কোষের বাইরের দিক, এটা হচ্ছে কোষের ভেতরের দিক, এটা হচ্ছে ভেতরের দিক। হ্যাঁ, এখানে বিভিন্ন সাইটোপ্লাজম আছে, তাহলে এটা হচ্ছে ভেতরের দিক, আর উপরেরটা হচ্ছে বাইরের দিক। গ্লাইকোক্যালিক্স গুলো কোথায় আছে যদি প্রশ্ন করে? কার্বোহাইড্রেট গুলো কোন দিকে দেখা যায়? বাইরের দিকে দেখা যায়। ওকে, তাহলে আমি যদি কোষঝিল্লির গঠনটা কি কি আছে সেটা যদি একটু সুন্দর করে লিখে দিই তোমাদেরকে,
তাহলে এখানে প্রথমে যে জিনিসটা তুমি পাইছো সেটা হচ্ছে ক নাম্বার যে জিনিসটা আছে ফসফোলিপিডের বাইলেয়ার। কি আছে ভাইয়া? এখানে আছে ফসফোলিপিড, ফসফোলিপিড লিপিড বাইলেয়ার, বাইলেয়ার। এবং এটাই এই ফসফোলিপিড বাইলেয়ার এটা থেকে 75% থাকে। এবং এখানে ফসফোলিপিড কোনটা? লেসিথিন, লেসিথিন ফসফোলিপিড, লেসিথিন ফসফোলিপিড এখানে থাকে। আশা করি বুঝাইতে পেরেছি। তাহলে ফসফোলিপিডের বাইলেয়ার গেল। খ নাম্বার যে জিনিসটা থাকে, খ নাম্বার যে জিনিসটা থাকে সেটার নাম হচ্ছে ভাইয়া, সেটাকে বলা হচ্ছে প্রোটিন। প্রোটিন। এখন প্রোটিন আবার 3 ধরনের। আমরা দেখেছি যে একটা প্রোটিন যেটা পুরাটা ভেদ করছে, দুইটা লেয়ারই ভেদ করছে, এটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে এক নাম্বার যে প্রোটিন সেটার নাম হচ্ছে ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল প্রোটিন, প্রোটিন। 2 নাম্বার যে প্রোটিন সেটা দেখো কিছুটা ভেদ করছে, সেটা দেখো কিছুটা ভেদ করছে, এটাকে বলা হয় পেরিফেরাল প্রোটিন বা বাহ্যিক প্রোটিন। তো এটা হচ্ছে পেরিফেরাল, পেরিফেরাল বা বাহ্যিক প্রোটিন, বাহ্যিক প্রোটিন। আবার কিছু প্রোটিন আছে যেটা একদম লিপিডের সাথে যা যুক্ত আছে, লিপিডের সাথে যা যুক্ত আছে এটাকে আমরা বলতে পারি লিপিড সম্পৃক্ত প্রোটিন। কি নামে রাখবো ভাইয়া? এটাকে আমি বলবো লিপিড সম্পৃক্ত প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন, সম্পৃক্ত প্রোটিন। শেষ। তাহলে প্রোটিন নিয়ে আমরা পড়লাম, প্রোটিন 3 ধরনের আমরা জানলাম। ঠিক আছে, এরপরে আরো একটা উপাদান থাকে, গ নাম্বার যে উপাদানটা সেটার নাম কি ভাইয়া? তাহলে প্রোটিনের পরে আছে কি বলতো? কোলেস্টেরল, কোলেস্টেরল। এবং ঘ নাম্বার যে জিনিসটা আছে সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স। এই গ্লাইকোক্যালিক্সটা কোথায় থাকে? এটা থাকে বাইরের দিকে, এটা আমরা জানি। এবং গ্লাইকোক্যালিক্স কি দ্বারা গঠিত? গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড দ্বারা গঠিত, লিপিড দ্বারা গঠিত। ঠিক আছে, আশা করি বুঝাইতে পেরেছি। এখন এখানে একটা কথা বলছিলাম তোমাদের যে এই যে ফ্যাটি অ্যাসিড এটা কোথায় থাকে? পাশাপাশি থাকে, আর মাথাটা থাকে 2 প্রান্তে। তাহলে আশা করি চিত্রটা দেখলে এমনিতেই বুঝতে পারবা এখন। এই যে মাথা থাকে 2 প্রান্তে, এই প্রান্তে একটা মাথা, এই প্রান্তে একটা মাথা, আর লেজটা থাকে পাশাপাশি। হ্যাঁ, তোমাদেরকে যদি 2 জনকে ওইদিকে একজনকে মাথা দিয়ে আরেকজনকে ওইদিকে মাথা দিয়ে শোয়ায় দেওয়া হয়, তাহলে এটাই হচ্ছে একটা ফসফোলিপিডের বাইলেয়ার। বুঝতে পারছো আর কি? ঠিক আছে, তাহলে হয়ে গেল। এখন এই যে ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে আর কি বলা আছে সেটা আমরা একটু পড়ি। এই যে দেখো এই গঠনটা, এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। একদম দেখো কত সুন্দর না? এখানে ফসফোলিপিড আছে, মাঝে মাঝে আবার এই যে প্রোটিনগুলো আছে, মাঝে মাঝে প্রোটিনগুলো আছে, প্রোটিনের পাইপ দেখো, প্রোটিনের মধ্যে দিয়ে কত সুন্দর করে উপাদানগুলো চলে যেতে পারবে, যেগুলো হচ্ছে পোলার উপাদান। এরপরে দেখো এইগুলোর সাথে এই লিপিডের সাথে যে কার্বোহাইড্রেটটা যুক্ত আছে সেটার নাম হচ্ছে গ্লাইকোলিপিড। প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট যুক্ত আছে, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, তাই না? কিছু প্রোটিন আছে যেগুলো আবার হচ্ছে লিপিড সম্পৃক্ত হয়ে আছে। তাহলে এইভাবে কোলেস্টেরল কি এখানে দেখানো আছে? না, কোলেস্টেরল মনে হয় এখানে দেখানো নাই। তো এইভাবে একটা কোষ ঝিল্লি গঠিত হয়। বুঝাইতে পেরেছি আশা করি। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, যেটাকে আমরা আইসবার্গ মডেলও বলতে পারি। ফ্লুইড মোজাইক মডেলের আরেকটা নাম কি ভাইয়া? এটাকে বলা হয় আইসবার্গ মডেল, আইসবার্গ মডেল, মডেল বা হিমশৈল মতবাদ। আইসবার্গ মানে কি? হিমশৈল। কেন বলা হচ্ছে একটু পরে দেখতেছি। হিমশৈল। আচ্ছা, এটার আবিষ্কারকে সিঙ্গার ও নিকলসন পড়েছি। প্রোটিন অণুগুলো দ্বিস্তরী ফসফোলিপিড স্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ঠিক আছে, কার্বোহাইড্রেট এবং অন্যান্য উপাদানগুলো এই জায়গাটাতে বিদ্যমান। ঠিক আছে, এগুলো আমরা সবকিছু দেখেছি, যে ফ্লুইড মোজাইক মডেল দেখতে পাচ্ছ আশা করি। ঠিক আছে, এই যে এখানে থাকে ফসফোলিপিডের বাইলেয়ার, এগুলো সম্পর্কে সবকিছু আমি পড়িয়েছি, সবকিছু দেখবা, সবকিছু পড়বা। ওকে, ঠিক আছে।
এখন প্রশ্নটা হচ্ছে যে ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হচ্ছে? ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হচ্ছে? কারণ এখানে ফ্লুইড কথাটার অর্থ হচ্ছে ভাইয়া পানি, তরল পদার্থ। ফ্লুইড মানে কি ভাইয়া? তরল পদার্থ। তো তোমরা মোজাইক কি সেটা জানো? মোজাইক মানে কি? মসজিদে বিভিন্ন টাইলস দেখবা, ধরে নাও এটা হচ্ছে একটা সাদা রঙের টাইলস, এই সাদা রঙের মধ্যে বিভিন্ন ধরনের কালারের এখানে ছোট ছোট মনে হয় যে ছোট ছোট টুকরা আছে, ঠিক আছে, কালো কালার, লাল কালার, বিভিন্ন কালারের। ধরে নাও পুরাটা সাদা টাইলস, এই সাদার মধ্যে এরকম বিভিন্ন ছোট ছোট কালার। এই টাইপের টাইলস বা এই টাইপের গঠন দেখছো না তোমরা মসজিদে, বা তোমাদের বাসাতেও থাকতে পারে, দেখছো তো, তাই না? তো এটাকে বলা হচ্ছে মোজাইক। এখন তুমি যদি গঠনটা দেখো, এই গঠনটা এখানে দেখতে পাচ্ছ না যে এই যে এটা তো লিপিড, লিপিডগুলাকে তুমি যদি একটা পুরা টাইলস ধরো, এই পুরা জিনিসটাকে একটা টাইলস ধরো, এই টাইলসের মধ্যে ছোট ছোট বিভিন্ন ধরনের প্রোটিন দেখতে পাচ্ছ, তাই না? তো এই গঠনটা যখন ওপর থেকে দেখবা, ওপর থেকে পৃষ্ঠতল থেকে দেখলে মনে হবে যে এটা হচ্ছে একটা মোজাইকের মতো গঠন, ঠিক আছে? এই কারণে এটাকে বলা হয়। আর লিপিডগুলা এটা পানির মতো আচরণ করে, দেখে মনে হচ্ছে পানি, দেখো তো, দেখে নীল নীল মনে হচ্ছে না? মনে হচ্ছে না যে পানি? সো লিপিডগুলা দেখতে পানির মতো লাগে। কেন পানির মতো একটু পরে আবারও বলতেছি, কেন পানির মতো সেটা আমি বলতেছি। তবে লিপিডগুলা দেখতে পানির মতো লাগে, ঠিক আছে? তাহলে ফ্লুইড মানে তো পানি। আর এই পানির মধ্যে মনে হয় যে এই প্রোটিনগুলা ছোট ছোট মোজাইকের মতো, এই কারণে এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। কি বলা হয়? ফ্লুইড মোজাইক মডেল। এছাড়াও এটাকে আরেকটা নামে ডাকা হচ্ছে, এটাকে বলা হয় আইসবার্গ মডেল। আইসবার্গ মডেল, টাইটানিক মুভি দেখছো না? টাইটানিকে হচ্ছে যে জাহাজটা কি হয়, বড় একটা আইসবার্গের সাথে ধাক্কা খায়, তাই না? তাহলে ধরে নাও এটা হচ্ছে একটা সমুদ্র, সমুদ্রের পানি, চারদিকে হচ্ছে সমুদ্রের পানি, চারদিকে হচ্ছে সমুদ্রের পানি, এই সমুদ্রের মাঝখানে, মাঝখানে এই যে এরকম আইসবার্গ, ঠিক আছে, বড় বড় বরফের খণ্ড এভাবে থাকে না? তাহলে সমুদ্র তো বিশাল বড়, এর মধ্যে আইসবার্গগুলা এভাবে ছোট ছোট খণ্ড আকারে থাকে। তাহলে এইখানেও দেখো সমুদ্র হচ্ছে কি, সমুদ্র হচ্ছে সেই লিপিডগুলা, আর প্রোটিনগুলা এই বরফ খণ্ডের মতো এই জায়গাগুলোতে থাকে, প্রোটিনগুলো, এগুলো হচ্ছে প্রোটিন। তাহলে এই ফ্লুইড মোজাইক মডেল দেখে মনে হয় যে, উপর থেকে দেখলে মনে হয় যে হ্যাঁ আইসবার্গের মতো, ঠিক আছে, সমুদ্রের বিশাল সমুদ্রের মাঝখানে বরফের খণ্ড খণ্ড পড়ে আছে। তাহলে প্রোটিনগুলোকে আইসবার্গের সাথে তুলনা করা হচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে আইসবার্গ মডেল। এছাড়া আমরা একটা কথা পড়ছি না যে ফ্লুইড মোজাইক মডেল ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখায়? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, মুভমেন্ট, এই ফ্লিপ ফ্লপ মুভমেন্ট আসলে কি? দেখো এখানে যে লিপিডগুলা দেখতে পাচ্ছ, এই লিপিডগুলা, এই লিপিডগুলা এটা কিন্তু স্থির না, চলাচল করতে থাকে, ঠিক আছে? কি হয় জানো? এই লিপিডগুলা দেখতেছো এইখানে আছে, ঠাস করে দেখবে যে এই লিপিডটা এই জায়গাতে চলে আসছে, এটা এখানে চলে গেছে। আবার এই যে এই পাশাপাশি, পাশাপাশি এই লিপিডটা এখানে চলে গেল, ওইটা আবার এখানে চলে আসলো, ঠিক আছে? অর্থাৎ এরা স্থান পরিবর্তন করে, স্থির না। স্থির না হওয়ার কারণে সবসময় যেহেতু স্থান পরিবর্তন করতেছে, জায়গা পরিবর্তন করতেছে, এই কারণে তরলই তো এক জায়গাতে স্থির থাকে না, তাই না? তরল হচ্ছে খালি জায়গা পরিবর্তন করতে থাকে, তরলের উপাদানগুলো কি হয়, কম্পিত হয়, তাই না? কম্পিত হয়ে জায়গা পরিবর্তন করে। তো এই লিপিডগুলোও যেহেতু জায়গা পরিবর্তন করে, এই কারণে এটা দেখে মনে হয় যে তরল পদার্থ, বুঝতে পারছো? তো এই কারণে এটা আমরা বলতে পারি, এই মুভমেন্টটাকে যে ঠাস করে যে জায়গা পরিবর্তন করতেছে, এটাকে আমরা বলতে পারি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট মানে কি? এটা এভাবে তুমি লিখতে পারো যে ফসফোলিপিডগুলো, ফসফোলিপিডগুলো, লিপিডগুলো স্থির না, স্থির না। লিপিডগুলো, লিপিডগুলো পরস্পরের মধ্যে মধ্যে কম্পিত হতে থাকে, মধ্যে না, সাথে লিখতে পারো যে পরস্পরের সাথে কম্পিত হতে থাকে, কম্পিত হতে থাকে এবং
নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে, নিজেদের স্থান পরিবর্তন করে, পরিবর্তন করে। এ ঘটনাকে বলা হয়, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ওকে। এই ঘটনাটাকে কি বলা হচ্ছে ভাইয়া? এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এবং এই যে স্থান পরিবর্তন করতেছে, এই কারণে জিনিসটা তরলের মতো দেখায়, ঠিক আছে? এই কারণে আবার ফ্লুইড মোজাইক মডেলও বলা হয়। ওকে, শেষ। তাহলে আমরা কোষ ঝিল্লির গঠনটা পড়লাম, ঠিক আছে? ফ্লুইড মোজাইক মডেলটা মেইনলি পড়লাম। এখন শুধু তো ফ্লুইড মোজাইক মডেল না, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন কথা বলছে। যেমন একজন বিজ্ঞানী যার নামের মধ্যে আছে দাদা, মানে দুইজন বিজ্ঞানী, একজন না, একজন হচ্ছে ড্যানিয়েলি আর একজন হচ্ছে ডেভসন। তো মনে রাখো, দাদা শুধুমাত্র স্যান্ডউইচ খাই, দাদা কি করে? স্যান্ডউইচ খাই। ওকে, তো ড্যানিয়েলি আর ডেভসন অর্থাৎ দাদার যে মডেল, সেই মডেলটার নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল। বুঝতে পেরেছ? ওকে, তো স্যান্ডউইচ মডেল উনি আসলে কি বলছে? উনি বলছে স্যান্ডউইচে আসলে কি থাকে বলতো? উপরে আর নিচে কি থাকে বলতো? রুটি থাকে না? আর মাঝখানে হচ্ছে চিজ দেওয়া থাকে, হ্যাঁ, ডিম দেওয়া থাকে, সালাদ টালাদ দেওয়া থাকে। তো এই দাদা যেটা বলছে যে এই ফসফোলিপিড বাইলেয়ার, এটা হচ্ছে ওই চিজের মতো মাঝখানের যে জিনিসগুলা, ঠিক আছে? উপরে একটা লিটুস পাতা, নিচে একটা লিটুস পাতা ধরে নাও দেওয়া হইলো, হ্যাঁ। এই যে উপরের দিকে আর নিচের দিকে যে পাউরুটি দুইটা, এই দুটো হচ্ছে প্রোটিন। এই দুটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে প্রোটিন স্যান্ডউইচ মডেল অনুসারে। তাহলে এই দুটো হচ্ছে প্রোটিন। আর মাঝখানে কি থাকে বলতো? এইখানে একটা লিটুস পাতা, এইখানে একটা লিটুস পাতা, এইখানে ধরে নাও যে চিজ, এইখানেও চিজ, মাঝখানেও কিছু একটা দেওয়া হলো, এ আর কি। তো এই মাঝখানে যেটা, সেগুলো হচ্ছে ফসফোলিপিড। তাহলে ঠিক সেম ওই যে ফসফোলিপিডগুলো দুই পাশে আছে, তার উপরে এই যে প্রোটিনগুলা এভাবে পাউরুটির মতো থাকে। এই কারণে এই মডেলটাকে আমরা বলতে পারি স্যান্ডউইচ মডেল। বুঝতে পেরেছ? তো এটা তোমার লাগবে না, তোমার যদি পরীক্ষা আসে ফ্লুইড মোজাইক মডেলটাই আসবে, ঠিক আছে? তুমি জাস্ট জানতে পারো যে এখানে দুই সাইডে কি থাকে বলো তো? প্রোটিন স্তর, মাঝখানে থাকে লিপিড স্তর। আর এটা আবিষ্কারককে ড্যানিয়েলি ডেভসন, মডেলটার নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল। আরও একটা মডেল, ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। ইউনিট মেমব্রেন হাইপোথিসিস মডেল। সো ইউনিট মেমব্রেন হাইপোথিসিস কি? একক পর্দা মতবাদ। তো এটার আবিষ্কারক হচ্ছে রবার্টসন। এতটুকু জানলেই হয়। তো রবার্টসন যে কথাটা বলছে যে সব বায়োলজিক্যাল মেমব্রেনের আণবিক গঠন একই প্রকার, অর্থাৎ এই যে উনি যেটা বলছে যে দুই পাশে থেকে গ্লাইকোপ্রোটিন, মাঝখানে থাকে লিপিড। তাহলে দুই পাশে গ্লাইকোপ্রোটিন থাকে, মাঝখানে লিপিড থাকে, শেষ। ঠিক আছে? তো গ্লাইকোপ্রোটিন মানে যে গ্লুকোজ আর প্রোটিন একসাথে থাকবে। তাহলে দুই পাশে থেকে গ্লাইকোপ্রোটিন, মাঝখানে থাকে লিপিড। এবং রবার্টসন যেটা বুঝাইতে চাইছে, যত ধরনের বায়োলজিক্যাল মেমব্রেন আছে, সবার একই রকমের গঠন। এই কারণে এটা হচ্ছে ইউনিট মেমব্রেন হাইপোথিসিস বা একক পর্দা মতবাদ। অর্থাৎ সব মেমব্রেনের পর্দাটা একই রকম। সেই একই রকমটা কেমন? উপরে নিচে থাকবে গ্লাইকোপ্রোটিন, মাঝখানে থাকবে লিপিড। এটা কিন্তু আসলে তো এরকম থাকে না। আমরা তো দেখলাম যে লিপিড থাকে দুই পাশে, আর মাঝখানে দু একটা করে প্রোটিন থাকে, এ আর কি। ওকে, তাহলে কোষ ঝিল্লি সম্পর্কে আমাদের সব পড়া শেষ। এখন ধরে নাও কোষ ঝিল্লির কাজ আমি তোমাদেরকে পড়াই নাই, তারপরেও কিছু কাজ বলো তো, যতটুকু পড়াইছি সেটা দিয়ে। এই টপিকটা আমি পড়াই না, তারপরেও কিছু কাজ বলো দেখি। যেমন অর্ধবেদ্য পর্দা, তার মানে কি? উপাদানগুলা মানে দুই পাশে চলাচল করবে, রক্ষা করবে কোষটাকে, তাই না? এছাড়াও আর কি দেখো, তাহলে সকল কোষীয় বস্তুকে রক্ষা করবে, তাহলে রক্ষা করে। কোষঝিল্লির মাধ্যমে কোষের ভেতরে ঢুকবে কোন একটা উপাদান। বিপাকীয় পদার্থগুলা কোষ থেকে বের হয় কোষঝিল্লির মাধ্যমে। তাহলে কোষঝিল্লির মাধ্যমে তো বের হতে হবে, তাই না? বিপাকীয় পদার্থগুলা। এনজাইম সাজানো থাকে এখানে। ফ্যাগোসাইটোসিস, এটা গুরুত্বপূর্ণ যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন পদার্থ, আর পিনোসাইটোসিস প্রক্রিয়া তরল পদার্থ। তো পিনো পথে হচ্ছে পানি, এবার মাথায় রাখতে পারো, আর পানি তো তরল। তাহলে পিনোসাইটোসিস এটা হচ্ছে পানি ভক্ষণ করার বা পানি গ্রহণ করার প্রক্রিয়া। তাহলে যদি কোনো পানি গ্রহণ করতে হয়, সেটা কোন পদ্ধতিতে?
কোষঝিল্লির মাধ্যমে আসবে পিনোসাইটোসিস, কঠিন পদার্থ হলে ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, স্নায়ু উদ্দীপনা পরিবহন করবে এটা নিউরোট্রান্সমিটার, হরমোন ইত্যাদি রূপে কোষের বাইরের তথ্য সংগ্রহ করে। ঠিক আছে, তো স্নায়ু উদ্দীপনা বা যা কিছু আমাদের প্রত্যেকটা কোষের সাথে তো স্নায়ু কোষ যুক্ত থাকে, তাই না? তাহলে আমরা যে আমাদেরকে যে হচ্ছে যে চিমটি দেওয়া হইলো বা হচ্ছে কোনো কোনো জায়গাতে যদি ক্ষতের সৃষ্টি হয় বা কোথাও যদি লাগে, তো সেই উদ্দীপনাটা তো আমাদের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায়। তাহলে আমাদের এই যে এই আমাদের যে কোষঝিল্লির মাধ্যমে কিন্তু এই যে স্নায়ু উদ্দীপনাগুলা নিউরনের মাধ্যমে আমাদের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাবে এই আর কি। ঠিক আছে, এছাড়াও এটা হচ্ছে কোষের বাইরে বিভিন্ন তথ্য সংগ্রহ করে।